কোম্পানি ফাইনাল অ্যাকাউন্ট সিরিয়াল 3 উপরে আমরা একটা অঙ্ক করার চেষ্টা করব। প্রথমে কোশ্চেনটা পুরোটা রিডিং করব, পাক্কা? এবং আমি যখন কোশ্চেন রিডিং করছি মনে করা যাক কোশ্চেনটা আমরা টুকে ফেলছি। ফাইন আইডিয়া? হ্যাঁ। তো দ্য অটো পার্টস ম্যানুফ্যাকচারিং লিমিটেড ওয়াজ রেজিস্টার্ড উইথ অ্যান অথরাইজড ক্যাপিটাল অফ 10 lakh rupees. Authorized capital 10 lakh rupees divided by 10 rupees, of which 40,000 shares have been issued and fully paid. একদম ছোটো করে বলছি, কারণ অঙ্কটা করতে অনেক সময় লাগবে, তাই পড়তে বেশি সময় দিচ্ছি না। এদিকে ওরা আমাকে দিয়ে দিয়েছে, দে হ্যাভ গিভেন মি আ ট্রায়াল ব্যালেন্স। কী দিয়েছে? ট্রায়াল ব্যালেন্স যখন দিয়ে দিয়েছে তখন নিশ্চয়ই আমার ডেবিট সাইড আর ক্রেডিট সাইডের কিছু ব্যালেন্সেস দিয়ে দিয়েছে। সেই ব্যালেন্সেসগুলো আমরা এখান থেকে দেখে নিচ্ছি, এবং এটা আমি অকারণে পড়ে পড়ে সমাজটা করছি না। এটা আমরা মনে করলাম স্ক্রিনশট নিয়ে খাতায় টুকে নিলাম, ঠিক আছে? ওকে, ফোকাস করে দিলাম। চলো, তারপরে ট্রায়াল ব্যালেন্স ইজ কন্টিনিউইং টু দ্য নেক্সট পেজ। ও ফাইন, কেমন হলো? ভূমিকম্প হয়ে গেল আইডিয়া। অ্যান্ড দ্য ট্রায়াল ব্যালেন্স ইজ কন্টিনিউইং টু দ্য নেক্সট পেজ, আর নেক্সট পেজে যাওয়ার সময় একটা মজা করে ভূমিকম্প হয়ে গেছে। আইডিয়া? প্লিজ লিসেন টু মি। আরে হয়ে যায়গা, কোই বাত নেই, আমি এদিকে ঘুরিয়ে নেবো। আইডিয়াতে যাও প্লিজ, কথা হবে না এখন। ইন্টারেস্ট অন লোন এই সমস্তগুলো আছে এখানে। অল সাম ডেবিট এক্সপেন্সেস, ডেবিট ফিগার্স অ্যান্ড সাম ক্রেডিট ফিগার্স যোগ করে দেখা যাচ্ছে 17,30,610 and 17,30,610 রুপিসের টোটাল দেওয়া আছে। ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার স্টেটমেন্ট অফ পিএল and also the balance sheet on that date after taking into consideration the following adjustment. These adjustment গুলো ডিটেইলসে পড়বো আমরা, রাইট? ওকে, তো দেখা যাক কী হয়। তো অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে এখন বলছি অন 31st March 2015 আউটস্ট্যান্ডিং ওয়েজেস, আউটস্ট্যান্ডিং অফিস স্যালারি স্টুড 1890 অ্যান্ড 1200। তুমি আমাকে বলো এই আউটস্ট্যান্ডিং দুটো নিয়ে কী করবো? নিশ্চয়ই একবার এন্ট্রি হবে না দুবার এন্ট্রি হবে? বলো। আমি দুবার কোথায় কোথায় করবো, অঙ্ক করার সময় তখন বলবো, এখন বলে আপনি ওখানে সময় নষ্ট করছি না। প্রোভাইড করো ইন্টারেস্ট অন ব্যাঙ্ক লোন ফর 6 months। এখানে ইন্টারেস্ট অন ব্যাঙ্ক লোন লেখা আছে 4,500। তোমাকে 6 মাসের জন্য হিসেব করতে হবে এবং দেখতে হবে কম আছে না বেশি আছে। ইফ কম আছে তো ওটা আউটস্ট্যান্ডিং বলবো। আই থিঙ্ক প্রিপেড তো নেই নিশ্চয়ই, এটা আউটস্ট্যান্ডিং হোক। কুছ অ্যামাউন্ট অফ আউটস্ট্যান্ডিং উইল বি দেয়ার। হলো? ও হাফি দেওয়া আছে, আচ্ছা ঠিক আছে, যা দেওয়া আছে দেখা যাক। ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি টু বি অ্যাডজাস্টেড, 15% করে প্ল্যান্ট মেশিনারির জন্য হবে। অফিস ফার্নিচার অন অফিস ফার্নিচার 10%। এর ভি দুবার হবে। কোথায় কোথায় দুবার হবে এটাই আমাদের খেলা, পাক্কা? আর মেক প্রভিশন ফর ইনকাম ট্যাক্স 50%, এটা ইনকাম ট্যাক্স করতে হবে। দ্য ডিরেক্টরস রেকমেন্ডেড মেইডেন ডিভিডেন্ড। মেইডেন ডিভিডেন্ড মানে একমাত্র ডিভিডেন্ড, যাকে বাংলায় একমাত্র বলে, ইংলিশ তাকে মেইডেন বলে। মেইডেন ডিভিডেন্ড ইজ 15% অফ দ্য ইয়ার। তো ওরা রেকমেন্ড করেছে অনলি, আর ওরা বলেছে আফটার ট্রান্সফার অফ 5% নেট প্রফিট টু জেনারেল ট্রান্সফার করতে হবে। এই যে নিচের গল্পগুলো বললো এগুলোর জন্য কোনো না কোনো খেলা হবে, কিন্তু খেলা একটা হবে না, খেলা দুটো হবে, দুটো খেলা হবে। ওকে, এই দুটো খেলা করতে গিয়ে আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে দুখানা ছক বানাতে হবে। একটাকে বলবো স্টেটমেন্ট অফ পিএল, একটাকে বলবো স্টেটমেন্ট অফ, হ্যাঁ পাক্কা, হ্যাঁ। আর এর মধ্যে থেকে আমরা কি করব, যে শিডিউলগুলো বানাবো, সেই শিডিউলের মধ্যে কোথাও না কোথাও দুটো শিডিউলে এরা ঢুকবে, পাক্কা? তো অঙ্ক শুরু করা যাক। আমরা দুটো পাতায় দুটো দাগ কেটে নিচ্ছি। একটা হচ্ছে মিন্ট ফর দ্যাট, যে আমরা এটা কি বানাবো? স্টেটমেন্ট অফ, বলো, স্টেটমেন্ট অফ পিএল বানাবো। এটাতে কি বানাবো? স্টেটমেন্ট অফ ব্যালেন্স শিট বানাবো। স্টেটমেন্ট অফ ব্যালেন্স শিট। আমরা দুটো কলম হওয়ার কথা ছিল প্রত্যেকটাতেই, একটা 1 বছর আর একটা সেকেন্ড ইয়ার, ইয়ার 1 অ্যান্ড ইয়ার 2। ইয়ার 1 অ্যান্ড ইদার অলসো ইউ হ্যাভ টু পুট 1 ইয়ার 2। বাট আমাকে ওরা 2 বছরের ফিগার দেয়নি, তাই আমি এটাকে অ্যাভয়েড করে গেলাম। বাট এক্সাম হলে এই কলমটা ব্ল্যাঙ্ক করে খুলে রাখবো, এই কলমটা একটা ব্ল্যাঙ্ক করে এখানে দেখিয়ে রাখবো যে এটা হচ্ছে লাস্ট ইয়ারের, পাক্কা? এখন কোম্পানির কি নাম ছিল বড় মনে আছে? কোশ্চেনের কোম্পানির নাম ছিল অটো পার্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানি, রাইট? অটো পার্টস, কথা না বলে উঠে বাড়ি চলে যায়। সবাই কথা বলবে, যখন বলবো সবাই কথা বলবে। এখন এটা নট সো ইম্পর্টেন্ট যে কোম্পানির কি নাম ছিল। ব্যাপারটা এরকম যে এখানে যে আইটেমগুলো দেওয়া আছে না, একটা করে একটুখানি এরকম করি, তাহলে বোঝা যাবে। হ্যাঁ, এখানে যে আইটেমগুলো দেওয়া আছে সেটা এই দুটো জায়গার মধ্যে বসবে, এবং দুটো জায়গার মধ্যে বসার সময় পার্টিকুলার কিছু হেডিংয়ের উপরে বসবে। আমরা আগে হেডিংগুলো লিখে নিই,
রাইট? আমরা হেডিংগুলো লিখি, তাহলে আমাদের কাজটা সুবিধা হবে। হেডিংগুলো আমি স্পিডে লিখবো, ঠিক আছে? 1 নম্বর হচ্ছে কি বলেছে এরা, রেভিনিউ ফ্রম অপারেশনস। আমি একটু শর্টকাট ইউজ করার চেষ্টা করব। রেভিনিউ ফ্রম অপারেশনস। এই রেভিনিউ ফ্রম অপারেশনসটা মানে কীরকম হয় না, নর্মালি সেলস হয়, আর সেখান থেকে কোনো রিটার্ন থাকলে রিটার্ন থাকবে, আদার ইনকাম থাকবে। তাহলে একটা থাকবে রেভিনিউ ফ্রম অপারেশনস, আর 2 নম্বরে কী ছিল মনে আছে? আর 2 নম্বরে ছিল আদার ইনকাম। 2 নম্বরে ছিল আদার ইনকামস, রাইট? দিয়ে আমরা বার করবো টোটাল ইনকাম, নাকি? বলে যাতে একটু তাতে আমি চোখে দেরি হয়ে যাচ্ছে। হলো কি টোটাল ইনকাম বা টোটাল রেভিনিউ? টোটাল রেভিনিউ, তাই না? টোটাল রেভিনিউ, টোটাল রেভিনিউ, রাইট? এই হলো। এবার আমি যাব এক্সপেন্সেস কলামে। বলো এক্সপেন্সেস কলামে কি কি আছে? দাঁড়াও, এক্সপেন্সেস কলামে আমরা লিখতে শুরু করলাম। 1 নম্বর পারচেস অফ স্টক, মানে পারচেস অফ মেটেরিয়াল, না কি ছিল ওখানে? ওরকম লেখা ছিল না, মেটেরিয়াল, পারচেস অফ মেটেরিয়াল, এরকম কিছু লেখা ছিল, পারচেস অফ। তাহলে আমরা দরকার নেই, লিখে যাও পারচেস অফ মেটেরিয়াল। অরিজিনাল ফর্মেটে কী লেখা ছিল? এক কথায় পারচেস অফ মেটেরিয়াল, পারচেস অফ স্টক ইন ট্রেড। দেখে নাও, কস্ট অফ মেটেরিয়াল কনজিউম, তাই তো? তাহলে কস্ট অফ মেটেরিয়াল কনজিউমই লিখবো, কিচ্ছু এদিক ওদিক করতে যাবো না, লিখবো কস্ট অফ মেটেরিয়াল কনজিউম। এটার জন্য কি কোনো আমাদের নোট হবে? যদি দেয় তাহলে করতে হবে। ওপেনিং স্টক, অ্যাড পারচেজ, ক্লোজিং স্টক করতে হবে তো। এটার জন্য যদি লাগে তাহলে আমরা কি করতাম, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, ওপেনিং র মেটেরিয়াল প্লাস পারচেস লেস ক্লোজিং স্টক করে, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল এটা করে আমরা এটা বার করতাম। এগোচ্ছি আমরা। হ্যাঁ, মনে করো এটা যদি হতো তো এটা একটা সিরিয়াল হতো, এটা একটা সিরিয়াল হতো, রাইট? দেন তোমার কাছে কি আছে? চেঞ্জ ইন ইনভেন্টরি, ওইটা মানে এটার সঙ্গে চলবে, সব ছাড়, পার্ট অফ অল চেঞ্জ, এটাই মেনলি আসে। হ্যাঁ, চেঞ্জ ইন, এটা কি ইয়ে করেছে? নোট আছে তো, এটা পারচেস অফ ইনভেন্টরি করবো। তো এটার জন্য নোট বানাবো। তারপর বলো এমপ্লয়ি বেনিফিট এক্সপেন্সেস, নোট হবে? তাহলে এটার জন্য নোট, তাহলে এটা হলো আমার নোট নাম্বার 1, রাইট? এটা হলো নোট নাম্বার 2। এটার জন্য আমি একটু ফাঁকা রাখলাম, পরে দেখবো কি হচ্ছে। তারপর বলো ফিনান্স কস্ট। দরকার লাগলে যদি জায়গা ছোটো হয় আমি এখানে প্লাস করে দেবো, অত জায়গা পাবো না হয়তো। হ্যাঁ, বলো, কারণ বোর্ড ছোটো আমাদের। ফিনান্স কস্টের মধ্যে কী কী আছে? নোট আছে নিশ্চয়ই, 3 নম্বর হলো, এবং আমরা এখানে নোট বানাবো। তারপর বলো ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামortization, এখানে নোট আছে। এটা হলো 4 নম্বর নোট বানাবো আমরা। হ্যাঁ, আর শেষমেশ কি আছে? আদার এক্সপেন্সেস। এই নোট যেটা বানাচ্ছি এটা কিন্তু এর ভেতরে বানাবো না পরীক্ষা হলে, এটা কিন্তু বাইরে বানাবো, মানে আউটসাইড দ্য ফ্রেম অফ দ্যাট পিএল। আদার এক্সপেন্সেস করবো, এবং এটার জন্য নোট আছে, তাই না? তাহলে এতগুলো মিলিয়ে আমি মোট খরচা বানাবো। প্রিলিমিনারি এক্সপেন্স আর এখানে আছে প্রিলিমিনারি এক্সপেন্স। আচ্ছা ঠিক আছে, প্রিল এক্সপেন্স তো ঠিক আছে, চলো প্রিল এক্সপেন্সেস এখানে আছে তাই বলছে। এটা অ্যামortization পার্ট হিসেবে প্রিল এক্সপেন্সকে চিন্তা করা হয়। এটা আলাদা করলেও কেন জানি না আমি, এটা তো ফিক্সড খরচা তো, এটা রাইট আপ করা হয় পার্ট করে, 5 বছর হলে 5 বছরে রাইট আপ করে দেওয়া হয়। ঠিক আছে, প্রিল এক্সপেন্সেসকে আমি মাইনাস করে দেবো, ঠিক আছে, খরচা হিসেবে মাইনাস করে দিলাম। এবার লিখলাম টোটাল এক্সপেন্সেস। এই তো পড়াশোনা করার মধ্যে আছেটা কি, টোটাল এক্সপেন্সেস। এবার কি করা হবে, এখানে বিয়োগ করে প্রফিট বিফোর ট্যাক্স করবো। প্রফিট বিফোর ট্যাক্স কত টাকা হলো বার করবো আগে একটু পরে। এখান থেকে লেস করবো কি, প্রভিশন ফর ট্যাক্স, প্রভিশন ফর ট্যাক্স এট দ্য রেট অফ 50% রেট ট্যাক্স মাইনাস করলে যেটা পাবো
সেটা কি বা বলো, ওটাকে ছোট করে কি বলে, প্যাট। মানে কোম্পানির পেটে এটা আছে, ওই জন্য একে প্যাট বলে। মানে পেটে এই পর্যন্ত জমলো গল্প। ক্লিয়ার? একদম ক্লিয়ার। এটা হবে কি হবে না? হবে তো। চলো গো টু দ্য ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট ফরম্যাট হেল্প করো। ইকুইটি এন্ড লায়াবিলিটিস ফার্স্ট। একদম প্রথমে কি লেখা হবে? ইকুইটি এন্ড লায়াবিলিটিস। ইকুইটি এন্ড লায়াবিলিটিস। ইকুইটি লায়াবিলিটিস। যদি মনে হয় আমি এটাকে ভিডিওতে লিখতে গিয়ে এত সময় চলে যাচ্ছে, ভাই এতটা সময় ধরে ভিডিও দেখতে হচ্ছে, তাহলে পরীক্ষা লিখে কী করবি? ওখানে কেউ লিখে দিয়ে আসবে নাকি? इक्विटी एंड लायबिलिटीज, ठीक है जी, लेखा प्रैक्टिस करो। इक्विटीज एंड इसके अंदर में क्या होगा? शेयर होल्डर्स फंड। शेयर होल्डर्स ফান্ডে নিশ্চয়ই আমার নোট থাকবে। এর মধ্যে এক নম্বর হচ্ছে শেয়ার ক্যাপিটাল। এক নম্বর লিখবো, কি লিখবো? শেয়ার ক্যাপিটাল হলে আবার কিছু নোট হবে। এখানে কত নম্বর হলো? এটা 6 নম্বর হলো। এটা আমাদের প্রতিযোগিতাকে 6 নম্বর মানলাম, রাইট? হ্যাঁ। আর তারপরে আছে কি, শেয়ার ক্যাপিটাল হওয়ার পরে আমরা লিখবো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস করবো এবং নোট মারবো। পাক্কা? এই নোট না হয় না। এই গেল আমার শেয়ার হোল্ডার্স ফান্ড। আর বাকি কি কি ছিল একটা কথা মনে পড়ছে তোদের কারোর? কি বলো? শেয়ার অ্যাপ্লিকেশন মানি পেন্ডিং অ্যালটমেন্ট। মানি রিসিভ শেয়ার ওয়ারেন্ট। ঠিক আছে, মনে করলাম টিচারকে একটু দেখাবো, বুঝেছিস? আমরা তো এখানে মানে লোককে দেখাতে ভালো লাগে, তো জানি যখন একটু লিখে দিই। কি লিখলাম বলো? মানি রিসিভড এগেইনস্ট শেয়ার ওয়ারেন্টস। মানি বল। মানি রিসিভড এগেইনস্ট। মানি রিসিভড শেয়ার ওয়ারেন্টস। এটা আপনি একটা গল্প বলেছিলেন, ভুলে গেছি। এগেইনস্ট শেয়ার ওয়ারেন্টস। শেয়ার ওয়ারেন্টস। তো এরকম নোট হবে না, আর নীল হবে, এটা আমি জানি। ওকে, এটা কোন কালিতে নীল লিখতাম বলো? নীল কালিতে নীল লিখলাম। লাল কালিতে নীল লেখা যাবে না। কি করে লাল কালিতে নীল লেখা যায় আমি বুঝি না, এটা আমি। তারপর চলো 2 নম্বরে ছিল যেটা শেয়ার অ্যাপ্লিকেশন মানি পেন্ডিং অ্যালটমেন্ট। তারপর ছিল শেয়ার অ্যাপ্লিকেশন মানি 2 নম্বর পেন্ডিং অ্যাপ্লিকেশন। যদি পরীক্ষাতে টাইম পাবি লিখবি, না লিখবি না, আবার স্যার বেশি দেখাতে গিয়ে অশান্তি হয়ে যায় না তো। শেয়ার অ্যাপ্লিকেশন মানি পেন্ডিং অ্যালটমেন্ট। শেয়ার অ্যাপ্লিকেশন মানি পেন্ডিং অ্যালটমেন্ট। এটা 2 নম্বরে হবে। 2 নম্বরে এটা 2 নম্বরে। 1 নম্বর ছিল শেয়ার হোল্ডার্স ফান্ড, হ্যাঁ। 2 নম্বর ছিল এটা। পাক্কা? তো নীল জানি আমি। তারপর নন কারেন্ট লায়াবিলিটিস। তারপরে এসো 3 নম্বরে নন কারেন্ট NCL, নন কারেন্ট লায়াবিলিটিস। এর আন্ডারে কি কি আছে? লং টার্ম বরোয়িংস, এলটিভি, লং টার্ম বরোয়িং ব্যাংক লোনস এবং সচরাচর ব্যাংক লোন আর ডিবেঞ্চার, এই দুভাই থাকে। হ্যাঁ, হয় ব্যাংক লোন নয় ডিবেঞ্চার, এর বাইরে সচরাচর লোন আমি দেখিনি। তো আমাদের থাকতে পারে ব্যাংক লোন সিকিউরড অর ডেব, এরকম থাকতে পারে। যখন থাকবে তখন করবো। বলো পরেরটা কি আছে? আদার লং টার্ম লায়াবিলিটিস। কিন্তু এখানে আরো কিছু হয় না। ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটিস, নেট ডেফার্ড ট্যাক্স, ট্যাক্স লায়াবিলিটি ডিফার্ড লিখবো না আমরা, মানে জানো লিখবো না। তারপরে কি আছে? আদার লং টার্ম লায়াবিলিটিস। ঠিক আছে, আদার লং টার্ম প্রভিশনস, আদার এলটিভি আর লং টার্ম প্রভিশনস। আদার এলটিভি জন্য কিছু আছে এখানে গল্প? ইন্টারেস্ট অন ব্যাংক লোন। ইন্টার্ন ব্যাংক, শুধু একটাই আছে। ইন্টার্ন তাহলে আর আমি এটার জন্য শিডিউল করছি না। হ্যাঁ, ইন্টার্ন ব্যাংক, ইন্টার্ন ব্যাংক লোন। তারপর লং টার্ম প্রভিশনস। তারপর কি আছে? লং টার্ম প্রভিশনস থাকবে। তারপরে লং টার্ম প্রভিশনস আছে, আর ব্র্যাকেটে থাকবে, বাট এটা লিখে রাখি লং টার্ম প্রভিশন, লং টার্ম প্রভিশন। প্রভিশনস। আমি দেখিনি লং টার্ম প্রভিশন বলে বিজনেসে কি থাকে না থাকে, রিয়েলি পসিবল আছে। আমি প্রভিশন নর্মালি শর্ট টার্মের জন্য করে মানুষ, তবু সিস্টেমে আছে বলে লিখলাম। 4 নম্বর এটা হলো। তারপরে 5 নম্বরে দেখি কারেন্ট। 5 নম্বর নয়, স্যার ওটা 4 এ হবে। কারেন্ট লায়াবিলিটিস 4 এ হবে। হ্যাঁ, কারেন্ট লায়াবিলিটিসটাই হবে 4। হ্যাঁ, এটা হচ্ছে কারেন্ট। কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটি কাকে বলে বলো? জাস্ট লেস দ্যান 12 না, যেটা লোডশেডিং নয় সেটা কারেন্ট। বোঝা গেছে? হ্যাঁ, লায়াবিলিটি। পাক্কা? কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি কি আছে? শর্ট টার্ম বরোয়িংস, এসটিবি আছে, তাই তো? শর্ট টার্ম বরোয়িং, এটা নীল বলা আছে। ট্রেড পেয়েবলস, ট্রেড পেয়েবল। হ্যাঁ এখানে খেলা আছে। এই খেলা নেই। আদার শর্ট টার্ম নর্মালি কিছু থাকে এখানে। নোট নেই। এখানে মেনলি দুটো থাকে, সেটাকে যোগ করা হয়। একটাকে ক্রেডিটার্স বলে,
আর এটাকে বিপি বলে, বিপি, হ্যাঁ মিলে এটা করা হয়। হ্যাঁ, হ্যাঁ। এখানে নেই একদম নাকি? নেই, নেই, গাইড দিয়ে দিয়েছে ট্রেড পেবলস, মানে ও ট্রেড পেবেল এমন ডাইরেক্টলি বলে দিয়েছে, শিডিউল লাগছে না। শিডিউল লাগছে না। ঠিক আছে, আর কি আছে? আদার কারেন্ট লাইবিলিটিস, Other current আদার Liabilities. কারেন্ট লাইবিলিটিস, এটা নোট আছে, শিডিউল আছে, তাই তো? আছে, হ্যাঁ আছে। মানে অনেকগুলো থাকলেই বলি শিডিউল আছে, এটা দেখে নেবো অঙ্কটা পড়তে গিয়ে আমরা। আর কি আছে? Short term provisions. শর্ট টার্ম প্রভিশনস। শর্ট টার্ম প্রভিশনস, শর্ট Term provisions. নীল। ঠিক আছে, এই নিয়ে আমরা টোটালটা করব। এটা কি হলো রে? লাইব্রেরি সাইড শুরু হলো, শুধু হলো? শুধু আছে। ঠিক আছে, অ্যাসেট সাইড করবো আবার পরে পাতায়। হুম। বলো অ্যাসেট সাইড বলো। non-current assets. হুম, নন কারেন্ট অ্যাসেট, তাই তো? হ্যাঁ। Non-current assets. নন Current assets. কারেন্ট, Assets. So first assets এর heading হবে। ফার্স্টে এখানে লেখা হবে অ্যাসেট, তাই তো? হ্যাঁ। হুম, তারপর কি হলো? Non-current assets. হ্যাঁ, একে নন কারেন্ট অ্যাসেট, Property, plant and equipment. পিপিই and intangible assets. আর ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, এর মধ্যে নোট থাকবে। হ্যাঁ। হুম। হুম, আর নোট থাকা মানে একটু ফাঁকা রাখি, ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। Intangible assets. বলো তারপরে কি আছে? Capital work in Deferred tax progress. assets. যেগুলো থাকে বলবো? হ্যাঁ হ্যাঁ, না না অত লিখতে হবে না। ঠিক আছে, ক্যাপিটাল হ্যাঁ, স্যার, এটা অনেক সিডাব্লিউআইসি বড় লিখে দিই, সিডাব্লিউআই ক্যাপিটাল সিডাব্লিউআইপি। হুম হুম, Intangible assets. তারপরে? Development. Intangible under development. লাগবে না, ওটা একদমই আসে না। তার বল Deferred tax. Deferred tax assets. Other non-current investment. আদার, Non-current Non-current investment শুধু। ও শুধু নন কারেন্ট ইনভেস্টমেন্ট, Non-current. আমি এটাই বলি নন, Current investment. এটা হচ্ছে 2 নম্বরে, হুম। হ্যাঁ। নন কারেন্ট Investment. ইনভেস্টমেন্ট। Deferred tax. তিনে আছে deferred tax assets. না তিন আসবে না, তিনে বল কি আছে? Defer- long-term loans and advances. না এখানে আছে, আছে স্যার। এখানে আছে Deferred tax assets. ডেফার্ড ট্যাক্স অ্যাসেটস। Net আছে। Net. Net হবে। হুম, ডেফার্ড Net ই হবে। ট্যাক্স Assets. অ্যাসেটস নেট, Net বলা। Schedule দেয়। এটা বার করতে হবে। হুম, Long-term loans. এটার মধ্যে একটা মাইনাস করে বার করতে হবে। ঠিক আছে, হুম। আর কি আছে? কারেন্ট অ্যাসেটস, ও current assets চলে যায়। কারেন্ট অ্যাসেটস, কারেন্ট অ্যাসেটসের মধ্যে কে কে আছে? Current investment. ইনভেন্টরি, Inventories. Trade receivables. ইনভেন্টরিজ, Receivables. Trade তারপরে receivables. ট্রেড রিসিভেবলস। Receivables. Cash and cash equivalents. CNCE. খুব বড় অঙ্ক কিছু দেবে না, মাঝারি মানে অঙ্ক দেবে। Cash and cash equivalent. আর ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এই পর্যন্ত লিখে আমি অঙ্কটা শুরু করব। কেন কেন এটা লিখলাম সেটা বলি। ইকুইভ্যালেন্ট এইভাবে করতে পারলে পরীক্ষাতে একটা পদ্ধতি বলছি, এটা ইয়ে করতে হবে কোনো কথা হলো না। এইবার আমি এখান থেকে টার্মেসটাকে ধরবো আর একটা একটা করে এই বিভিন্ন জায়গাতে বসানোর চেষ্টা করবো, রাইট? যেমন আমাদের অরিজিনাল টেকনিক হয়। পাক্কা? একদম প্রথমে লেখা আছে ওপেনিং স্টক। হ্যাঁ, ওপেনিং স্টক বলো কোথায় যাবে? ওপেনিং স্টকটা আমার পারচেসের মধ্যে, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল না, ইনভেন্টরির মধ্যে চেঞ্জ ইন ইনভেন্টরি বলে একটা হেডিং বানানো হবে। Change কী in করো দেখ, ওরা কী notes করেছে দেখ, বানানো হবে। নোটস বানানো হবে। ওকে, দেখ চেঞ্জ ইন ইনভেন্টরি যা। তো চেঞ্জ ইন ইনভেন্টরি এই হেডিংয়ের আন্ডারে ওপেনিং স্টক আসবে, সেটা আমার জানা উচিত ফার্স্টে। আর তোমার কাছে যে ওপেনিং স্টকটা থাকবে, আমি এখানে লিখলাম ওপেনিং, এটা স্টেটমেন্ট বানাচ্ছে। হ্যাঁ, স্টেটমেন্টটা একটুখানি সরিয়ে বানাই এদিক থেকে, এটা একটু এদিকে রেখে ভালো তো। এবার থেকে এটাকে এদিকে লিখবো আর স্টেটমেন্টগুলো এদিকে লিখবো। যাকে বলো চেঞ্জ ইন ইনভেন্টরির জন্য আমি একটা হেডিং বানালাম, বানিয়ে লিখলাম ওপেনিং স্টক। এখানে আমার কাছে ছিল কি? 186. ফিনিশ গুডস ছিল, Finished goods. ডাব্লিউআইপি ছিল, মনে পড়ছে? ছিল, হ্যাঁ। হ্যাঁ, দুরকম ছিল, মানে আগে ডাব্লিউআইপি ছিল, পরে ফিনিশ গুড ছিল। সেখান থেকে কী বিয়োগ করবে? Less closing stock. লেস ক্লোজিং স্টক করবে। Same. তাহলে আমার কাছে এই যে ওপেনিং স্টক বলে দিয়েছে, তার মানে মনে করে নাও এইটা ইট ইজ নাথিং বাট ইওর ফিনিশ গুডস। ইট ইজ নাথিং বাট ইওর Finished goods. তো বল এখানে ওপেনিং কত আছে, ক্লোজিং কত আছে? 186, 420. 186, 6, 420. 420 See. আর 124, 840. 840। 840. আচ্ছা, মাইনাস করো, মাইনাস করলে কি হয়ে গেল? Dollars হচ্ছে 61. 61,000 580. 580, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। 61,580 580. ডান। একটা হলো।
এরকমভাবে আমি জানতে পারলাম যে ভাই এটা কোথায় কোথায় হলো শুনে নাও। একটা পেন্সিল দে, পেন্সিলটা দিয়ে আমি এবং জেনে গেলাম যে এইটা করা হয়ে গেছে। আর অ্যাট দ্য সেম টাইম এখানে আমাকে একটা ক্লোজিং স্টক দিয়ে দিয়েছিল। কোথায় ক্লোজিং স্টকটা? প্রথম খোঁজাটি আছে 124 হ্যাঁ, ডেট ক্লোজিং স্টক ওয়াজ ভ্যালুড, এটা নাকি না? Stock was valid. 31st মার্চে কত হোল্ড করছে On সেটা the বলে same- দিন। কই কই ভ্যালুটা কই? এই তো 184 ওইটাই চাই। এইটা এটা, হ্যাঁ, হ্যাঁ 124 এইটা আমার ক্লোজিং স্টক। তাহলে এটা তো একবার গেল এখনো পর্যন্ত, একবার গেল এখনো পর্যন্ত একবার গেছে, তো আমাকে আরেকবার খেলতে হবে তো। আরেকবার গেল আরেকবার কোথায় যাবে? ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে যাবে। আর ব্যালেন্স শিটে আমার কাছে, ব্যালেন্স শিটে কোথায় যাবে? ব্যালেন্স শিটে ইনভেন্টরিজে ব্যালেন্স শিটে কোথায় যাবে দেখা যাক। ব্যালেন্স শিটে যাবে ইনভেন্টরিজে। ব্যালেন্স শিটে সেটা স্কেল প্রচুর সমস্যা হবে আমার করতে গিয়ে। বলো। হ্যাঁ, ব্যালেন্স শিটে গিয়ে এটা যাবে ইনভেন্টরিজে। ইনভেন্টরিজে কত টাকা গেল? এই যে ক্লোজিং স্টকটা মাইনাস করলাম একটু আগে, সেটা এখানে লিখে দাও যে স্যার ইনভেন্টরিজে ক্লোজিং স্টক আছে আমার ক্লোজিং স্টক 124 840 840। তখন আমি কি করব, এই অঙ্কটার মধ্যে এইখানে দুটো দাগ মারা কমপ্লিট করলাম। এই যদি করতে পারি মেবি এটা কোনোভাবে সময় নিচ্ছে, বাট পেরে যাব। তাহলে এরপরে ছিল পারচেজ অ্যান্ড সেলস। পারচেজ কত ছিল? 7,18,000 পারচেজ কোথায় যাবে সেটাও তো ওখানে পারচেজ বলো? পারচেজ অফ মেটেরিয়াল, purchase. এই যে কস্ট অফ মেটেরিয়াল কনজিউম যেটা লিখেছিলাম না, এর মধ্যে পারচেজ অফ মেটেরিয়াল বলে কিছু আছে এবং তার অ্যামাউন্ট কত আছে? 7,18,000 7,18,210। 210 এটা একবার না দুবার আসবে? এটা একবার আসবে, যেহেতু উইদিন দ্য টার্বুলেন্স। হ্যাঁ, সেলস কত আছে? 11 লাখ 11,69,000। 69 এটা কি রেভিনিউ ফ্রম অপারেশনসের মধ্যে পড়বে নাকি অন্য কিছু পড়বে? রেভিনিউ ফ্রম অপারেশনসের মধ্যে সেলস বললো কত টাকা বললো? 11 লাখ 9,900 11,69,900। লেস করব, কোনো না কোনো রিটার্ন থাকলে করব, লেস রিটার্ন থাকলে করব। রিটার্ন আছে আমি জানি রিটার্ন আছে, দেখে শুনি বলেছি। ও পারচেজ মেবি রিটার্ন হয়, হ্যাঁ পারচেজ মে ভি রিটার্ন। ঠিক আছে করে দেবো। তো চলো রিটার্ন, ডান দিকে রিটার্ন বাঁ দিকে বিয়োগ, আর বাঁ দিকে রিটার্ন ডান দিকে বিয়োগ, মনে আছে ছোটবেলায় বলতাম? তাহলে এখানে লেফট সাইডে দেওয়া আছে এটা 12,680, লেফট সাইডে দেওয়া আছে কত? 12,680 আছে। ওইটা কিন্তু আমার কাছে সেলসের রিটার্ন, ওটা হচ্ছে সেলসের রিটার্ন। তাহলে লেস রিটার্ন, যেন খবরদার উল্টোটা করে দিই না। আমার লেফট সাইডে যেটা আছে সেটা হচ্ছে সেলস রিটার্ন। কেন লেফট সাইডে এটা সেলস রিটার্ন হয়? কারণ রিটার্ন, সেলস রিটার্নটা হয় রিটার্ন ইনওয়ার্ড এবং সেটা ডেবিট হয়, রিটার্ন ক্রেডিট হবে, ডেবিট আছে। হ্যাঁ, তাই ডেবিট ফিগার ইজ নাথিং বাট ইউর সেলস রিটার্ন। 680 টাকা মাইনাস করো অ্যান্ড ইউ গেট দ্য আনসার। বলো কত টাকা হলো? 11,57,220 টাকা। তাহলে পারচেজ রিটার্নটা পারচেজ থেকে করে দিই। হ্যাঁ, কোথায় করো পারচেজ? পারচেজ মানে এখানে কত হলো? 7,18,210 মাইনাস করো, রিটার্ন কত হলো? 9850। এই রিটার্নটা করে আমার কাছে কত হলো উত্তর? 708,360। একদম ক্লিয়ার? আস্তে আস্তে হচ্ছে, এখন আমি আর ফার্স্ট করবো না কিন্তু, তাতে যা হবে হবে। বলো ওয়েজেস, ওয়েজেস কোন হেডিংয়ে পড়বে? এমপ্লয়ি বেনিফিট কস্ট, এমপ্লয়ি। তো ফট করে তুমি এখানে লেখো ওয়েজেস। নীলটা কিন্তু অরিজিনাল ফরম্যাট, আর কালোটা কিন্তু হচ্ছে আমার ওয়ার্কিংস। হ্যাঁ, ওয়ার্কিং শিডিউলস। ওয়েজেস कितना का वेजेस है? 1,09,740 রাইট? পাক্কা? আরও কোনো গল্প থাকবে দেখবো আমরা। সানড্রি ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস, এটা তো এটা এক্সপেন্সেস না, এটা আদার এক্সপেন্সের মধ্যে ঢোকাবো? হ্যাঁ ঠিক আছে, বলো এটা কত টাকা লিখলাম? সানড্রি দেখো ওরা কী করেছে, 19 ওটাই করেছে ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস। হ্যাঁ, সানড্রি ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস কত টাকা? 19,240। কোনো গল্প থাকলে আরও বানাবো এখানে, আদার এক্সপেন্স আরও বেরোতে পারে। একটা একটা করে দাগ আমরা মারতে মারতে যাচ্ছি। হ্যাঁ, ওয়েজেস করেছি, এটা করেছি। ক্যারেজ ইনওয়ার্ড খরচা, ক্যারেজ ইনওয়ার্ড কোথায় মারবো? পার্চেসের সঙ্গে অ্যাড করেনি ওরা? আমাদের আগে নোটে দেখছিলাম না পার্চেসের সঙ্গে অ্যাড করতে? আগে তো ওটাই করতাম, তাই না? ছেড়ে দাও, চলো আমরা আদার এক্সপেন্সেসের মধ্যে আরেকটা গল্প পেলাম, তার নাম হচ্ছে ক্যারেজ ইনওয়ার্ড। ক্যারেজ ইনওয়ার্ড কত খরচা হয়েছে? স্যার হচ্ছে 4,910। এই ভুলবার বলিনি, হ্যাঁ 4,910 সত্যি সত্যি 4,910। 4,910
কোশ্চেন টোকাতে বলে আমরা জানি যে পরের পয়েন্টটা আছে 18% ব্যাংক লোন, সিকিউর 50,000 টাকা। লোন তো একটা লাইবিলিটি নাকি? হ্যাঁ এটা কি লং টার্ম না শর্ট টার্ম? লং টার্ম এইখানে ব্যাংক লোন আছে কত পার্সেন্ট? 18%। 18% রেটে ব্যাংক লোন নিয়েছে। ওরে বাবা, বাপরে বাপরে, ব্যাংক লোন নাও ক টাকা? 50,000 50,000 টাকা ব্যাংক লোন ছিল। একবার বসিয়ে দিলাম, কিন্তু 18% করতে হবে তোমাকে। ইন্টারেস্ট 50,000 টাকা 18% কত হয়? 9,000 টাকা। হাফ করলে 6 এই 9,000 টাকা আমার সারা বছরের ইন্টারেস্ট হয়, এটা মনে মনে জেনে রাখলাম, পরের দিকে কী হয় দেখা যাক। ওকে, চলো পরেরটা। ইন্টারেস্ট অন ব্যাংক লোন দেওয়া আছে, এরপরে ইন্টারেস্ট অন ব্যাংক লোন দেওয়া আছে। কারোর যদি না টোকা হয় আমি আবার এটাকে দিচ্ছি যাতে এই ভিডিওটা এটা স্ক্রিনশট নিয়ে টুকে নেওয়া হয়, নাহলে একদমই করা যাবে না। ইন্টারেস্ট অন ব্যাংক লোন কত? 4,500 টাকা। 4,500 তাহলে 4,500 টাকা আমার ব্যাংক লোন দেখানো আছে, খরচা অলরেডি দিয়েছি ওকে আমি, আর তোমাকে বলেছি আরও 6 মাসের প্রোভাইড করতে। অ্যাডজাস্টমেন্ট 2 নম্বর পয়েন্টে বলা আছে প্রোভাইড ইন্টারেস্ট ফর আনাদার 6 মান্থস। 6 মাস তাহলে মোট কত করতে হবে? 9,000 টাকা। তাহলে বল ব্যাংক লোনের ইন্টারেস্ট কত হবে? তাহলে বলো এই ব্যাংকের ইন্টারেস্টটা কত যাবে? ফিনান্স কস্ট ফিনান্স কস্টের মধ্যে ব্যাংকের ইন্টারেস্ট যাবে। ফিনান্স কস্ট এর মধ্যে ইন্টারেস্ট অন ব্যাংক অন ব্যাংক লোন, ইন্টারেস্ট অন Internet. ব্যাংক লোন আমি এখানে দিয়ে রেখেছি 4,500 টাকা, 500 টাকা। প্লাস আরও 4,500 টাকা আমাকে প্রোভাইড করলে মোট 9,000 টাকা হবে, হ্যাঁ রাইট? হ্যাঁ। তো ইন্টারেস্ট অন ব্যাংক লোন হয়ে হবে কত? 9,000 9,000 টাকা। তাহলে এই যে কথাটা এখানে লিখেছে যে ভাই তোমরা করো কি, প্রোভাইড ফর ইন্টারেস্ট অন ব্যাংক লোন ফর 6 মান্থস মোর, 6 মান্থস মোর, এই কথা লিখতে তো কষ্ট হয়েছিল, অথবা ফার্দার প্রোভাইড করতে বলছে। তাহলে আরও 4,500 টাকা তোমাকে যদি করতে হয়, এটা দুবার যাবে না একবার যাবে? Additional. দুবার যাওয়ার জন্য একবার এখানে অ্যাড হয়ে গেল। আমরা যেমন আগে শিখতাম না, অ্যাড আউটস্ট্যান্ডিং লেস প্রিপেড, এটা তাই চলছে এটা আলটিমেটলি। এবং এই 4,500 টাকা যে আরেকবার যাবে না, সেটা কোথায় যাবে? না কারেন্ট লায়াবিলিটি যাবে, রাইট? কিন্তু এই ব্যাংকের ইন্টারেস্টের লোনটা 6 মাসের মধ্যে, আগামী 1 মাসের মধ্যে পেবেল কি নট পেবেল, এটা নিয়ে হেভি কোশ্চেন আছে। যদি পেবেল হয় তাহলে আমরা শর্ট টার্ম লোনের মধ্যে যাব, শর্ট টার্ম লায়াবিলিটির মধ্যে যাব। আর যদি বিয়ন্ড 6 মান্থস হয় তাহলে আমরা যাব লং টার্মের জন্য। মনে করো লোনটা অনেক দিনের বড়, লোনটা অনেক দিনের বড় তাহলে আমি এই ইন্টারেস্টটা এখন দেবো না, তাহলে এইখানে ইন্টারেস্ট অন লোন পাবো 4,500 টাকা লিখলাম। লিখছি আদার লং টার্ম লায়াবিলিটি ইন্টারেস্ট বরোয়িং এর মধ্যে ইন্টারেস্ট অন লোন বলে আমি 4,500 টাকা পাবো। 45 ইচ্ছা করলে তুমি আরামসে কিন্তু এটা শর্ট টার্ম ওসিএল এর মধ্যে ঢুকিয়ে দাও, যে ব্যাংক ইন্টারেস্ট করে বলো আমি এখনই পেমেন্ট করবো, অ্যাজাম্পশন একদম অ্যাজাম্পশন বেসিসে। 12 মাসের মধ্যে হলে এরকম, 12 মাসের পরে হলে এরকম, ব্যাটারি বন্ধ হয়ে যাবে। তাড়াতাড়ি আর কখন শেষ করবো রে, তাড়াতাড়ি বল, এই তাড়াতাড়ি বল টুকবো। স্যার অফিস স্যালারিজ এন্ড এক্সপেন্সেস অফিস স্যালারি অ্যান্ড এক্সপেন্সেস, ইবিতে যাবে স্যালারি বল কত? 17,870 870। 870 তারপরে অডিটরস ফিস অডিটার্স ফিস হ্যাঁ 8,600 600, হ্যাঁ। ডিরেক্টরস রেমুনারেশন ডিরেক্টর সেমিনারেশন হ্যাঁ কত? 26,250 আর কুছ ফিল্ম না নেই এগুলো যোগ করে কত হলো? যোগ করলে হচ্ছে আপনার কত হলো এটা তুই এখান থেকে দেখে বল আমাকে। 1,30,000 1,30,000, হ্যাঁ 700 700 পাক্কা। শোন, কোনো সময় এমনটা হতে পারে যে ডিরেক্টররা কখনোই এমপ্লয়ি নয়, তাই ডিরেক্টর ফিকে এখানে না নিয়ে আদার এক্সপেন্সের মধ্যে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে? আদার এক্সপেন্সের মধ্যে ডিরেক্টর ফি 26,250 কত? 26,250 26,250। আর বল, অডিটর ফিস আর অডিটার ফি, অডিটারও কখনো আমার এমপ্লয়ি নয়, হ্যাঁ 86 অডিটার ফি কেন নয় বোঝা গেছে? কত বলো? 8,600 8,600। তাহলে এই দুটো এখানে কাটলাম। এর এর বদলে যেটা ঢোকাবো ওয়েজেসের সঙ্গে একটা আউটস্ট্যান্ডিং ওয়েজেস আছে, একটা আউটস্ট্যান্ডিং স্যালারি আছে। আউটস্ট্যান্ডিং স্যালারি আর আউটস্ট্যান্ডিং ওয়েজেস নিচে দেওয়া আছে, কবার আসবে? একবার না দুবার? দুবার আসতে গেলে আমি নিশ্চয়ই একবার লিখবো এখানে আউটস্ট্যান্ডিং ওয়েজেস 1890 1890 1890 আর আউটস্ট্যান্ডিং স্যালারি কত আছে? 1200 1200। তাহলে তাহলে এই দুটো জিনিস এখানে যোগ হয়ে গেছে, হয়ে গেলে আমার কাছে আলটিমেট ফিগারটা আসবে 1,70,000, 30,000 1,30,700। চলবে? তারপর বলো এদেরটা দেখে বলো আমাকে, তাড়াতাড়ি সময় নষ্ট করা যাচ্ছে না, বল। ফাইন্যান্স কস্ট
এবার না, এবার এখানকার পয়েন্ট কি আছে? Finance cost 9,000. না না, এখানে পয়েন্টে কি আছে বলো? Preliminary expenses. প্রিলিমিনারি এক্সপেন্সেস বলে একখানা খরচা আছে। 6,000. আমরা প্রিলিমিনারি এক্সপেন্সেস এখানে লিখে রেখেছি। প্রিলিমিনারি এক্সপেন্স কত টাকা ছিল? 6,000. 6000 রুপিস একখানে এক্সট্রা খরচা আছে। হ্যাঁ, হ্যাঁ। এখানে একটা এক্সট্রা খরচা 6000 রুপিস করলো। এইখানে যেটা আদার এক্সপেন্সেসের টোটালটা কত আছে? Other expenses total 59,000. এটা মানে এটা হচ্ছে না তো, আর বেশি হচ্ছে। চারটে আছে তো? হুম। 59,000. হ্যাঁ ওটা তাহলে ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস কোথায়? 19,000। হ্যাঁ, 59,000। 59,000 পুরো। 9,000 পুরো। বাহ, তাহলে 59,000 হলো আদার এক্সপেন্সেস, আর প্রিল এক্সপেন্স হলো 6,000। 6,000 পরের পয়েন্ট বলো। Freehold premises. প্রিল প্রিমিসেস অ্যাসেট না লায়াবিলিটি রে? Assets, assets. Asset. একদম চিরকালের জন্য এটা অ্যাসেটই হয়, আর সেটা পিপির আন্ডারে আসবে। পিপির আন্ডারে আমরা লিখলাম ফ্রি হোল্ড Premises. প্রিমাইসেস। ওকে, কত টাকা ছিল? 1,64,000. 1 লাখ এই তো 1 lakh ওটা ডাইরেক্ট বসবে। 1,64,000 200. 164. 1,64,000 210. 210। এটা কিন্তু কোনোভাবে থাকার কথা, আরও কিছু অ্যাসেট নেই, তাই এটা 1 নম্বর স্টেটমেন্টে মাত্র একটা ভাই এসছে, আর কোনো ভাই নেই ওদের। হ্যাঁ, আর বল পরের পয়েন্ট। হ্যাঁ, Plant and machinery. প্ল্যান্ট মেশিনারি। Plant machinery. যা 128,400. এটা এখানে গেল না কেন? পিপির মধ্যে আসবে তো? ও আছে, হ্যাঁ। পিপিই এর মধ্যে প্ল্যান্ট মেশিনারি। এতে depreciation ক টাকা আছে? 128,400. তো নিচে ইনার কলমে লিখে আউটার কত টাকা ছিল? তো 128. হুম, এটা ডাইরেক্ট লিখেছে বাইরে। ওটা ভুল করেছে। তুমি কি করে বলো? আগে ইনারে লিখবো। Inner লিখবো। হুম। এর আন্ডারে পড়ছে। তাহলে এখানে এটা হলো, এটা প্ল্যান্ট মেশিনারি বল কত টাকা ছিল? 128,400. 128,400। এখান থেকে নিশ্চয়ই ডেপ্রিসিয়েশন মাইনাস হবে পরে। রেট বলে দিয়েছি। ডেপ্রিসিয়েশন কত আছে? ডেপ্রিসিয়েশন বলেছে 15%. 15% আছে। 15% কিসের উপরে? প্ল্যান্ট Plant মেশিনারিতে। machinery, হ্যাঁ। তাহলে প্ল্যান্ট ডেপ্রিসিয়েশন 15% করলে কত টাকা হয়? 19,260. 19,260। 19,260 নেট করলে কত হলো? 1,01,09. 109 140. 140 হলো। ওকে, তারপর আরেকটা কি আছে? Furniture. ফার্নিচার। এখানে আবার একটা লিখবো ফার্নিচার। এখানে লেখো ফার্নিচার। 5,000. 10% কত টাকা ছিল? Less 10%. 5,000। এখান থেকে লেস কত করবো? 10%. মানে ক টাকা হলো? 500 টাকা করলাম। 4,500. এখানে করলাম 4,500 টাকা। এই যে দুটো ডেপ্রিসিয়েশন করলাম না, না ভাবনা চিন্তা করে এই দুটো ডেপ্রিসিয়েশনকে আমাদের সেকেন্ড এন্ট্রি মেরে দাও। সেকেন্ড এন্ট্রি যাবে ডেপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশন। পিএল এ ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন এক্সপেন্সেসে ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার। মোটর ভ্যানও আসবে। হ্যাঁ, ডেপ্রিসিয়েশন অন মোটর ভ্যান। আরেকটা মোটর ভ্যান আছে এখানে। মোটর ভ্যান আপনার এখানে ভ্যালু বলা আছে, আর বলেছে যে বছরের শেষে ওটা 10,000 করে। আচ্ছা, 12,500 ছিল, আর ভ্যালু মোটর ভ্যান। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন অন মোটর ভ্যান। মোটর ভ্যান তো হয়ে গেল। মোটর ভ্যান ছিল, এটা ছিল 12,500 টাকা, হ্যাঁ, হ্যাঁ। এটা কমে 10,000 হয়েছে, 10,000 সুতরাং 2,000 টাকা এখানে হবে। এখানে 2,500 টাকা এখানে হবে। এখানে কত টাকা হবে? 500 টাকা। এখানে কত ছিল? 19,260। এই কুল মিলা কত টাকা হলো? 22,260. 22,260 টাকা, রাইট? তাহলে মোটর ভ্যান তো এখানে দেখাতে হবে। মোটর ভ্যান ব্যালেন্স শিট দেখানো ছিল তো? ব্যালেন্স শিটে আপনার মোটর ভ্যান হ্যাঁ দেখানো আছে। হ্যাঁ, দেখাতে হবে তো। 10,000 ডাইরেক্ট। মোটর ভ্যান এখানে লিখলাম এম ভ্যান। মারুতি ভ্যান বলবে না, কি ভ্যান বলবে বলো? মোটর ভ্যান 10,000 টাকা আরও। ইন টোটাল এবং এটা দেখিয়ে রাখা ভালো যে আমি এখানেও কিন্তু 2,500 টাকা মাইনাস করেছি, 10,000 টাকা মাইনাস করেছি, 2,500 টাকা মাইনাস করেছি ডেপ্রিসিয়েশন। ওকে, এদিকে চলে যাচ্ছি খাতা। বলো তারপরে। তারপরে আছে আপনার ডেটার্স এন্ড ক্রেডিটার্স। ডেটার্স আর ক্রেডিটার্স কোথায় যায় আমি জানি না, তাড়াতাড়ি করে বলো। ডেটার্স যাবে অ্যাসেটে, ট্রেড রিসিভেবলস। রিসিভেবলসে, ট্রেড রিসিভেবলসে ওতে প্রভিশন আছে আপনার। বলো ক টাকা ছিল? ডেটার্স ছিল ক টাকা দেখে নাও। না না ডাইরেক্ট বসবো 1,05,000। প্রভিশন আন্ডারে যাবে। হ্যাঁ, 105 105 400 400। ক্রেডিটার্স বলো কত ছিল? ক্রেডিটার্স আসবে ট্রেড পেয়েবেলে। এটা দেখে নিবি ঠিক জায়গায় যাচ্ছে কিনা আমার। Liability. ট্রেড পেয়েবেল কত? Liability. 20% আন্ডার কত হলো? 62 62 220, রাইট? Cash in তারপর ক্যাশ ইন হ্যান্ড, সেটা তো অ্যাসেটে যাবে। ক্যাশ ইন হ্যান্ড অ্যাসেটে যাচ্ছে। না, অশান্তি করছে এটা। হ্যাঁ, ক্যাশ ইন হ্যান্ড কত আছে অ্যাসেটের মধ্যে? ক্যাশ ইন কত টাকা? 19,000 হুম, 19,530। 5 ব্যাংকও আছে ওই জন্য তো ইনারে লিখলাম। Included আছে। ব্যাংক আছে বলো। 96 হুম, 860. 860। 860। টোটাল আছে 1,60,000 1,16,390, 16,390 রাইট?
তারপর অ্যাডভান্স পেমেন্ট অফ ট্যাক্স। আবার কি লেখা আছে? অ্যাডভান্স পেমেন্ট আমরা অ্যাডভান্স পেমেন্ট করেছি না, কত টাকা অ্যাডভান্স পেমেন্ট করেছি? তো ট্যাক্স কত দিয়ে করেছি আমরা, বলো? ট্যাক্স পে করেছি কত? 84 এই ট্যাক্স পে হয়েছে 290 রুপিস আছে। হ্যাঁ 84,290 টাকা আমার Tax কাছে pay করেছি। ট্যাক্স পে করেছি, বাট হ্যাঁ ট্যাক্স পেড করেছো 84,290 টাকা। হ্যাঁ এখন তোমার কাছে অ্যাকচুয়ালি গভর্নমেন্টকে ডিউ কত আছে বলো? 80,160 ডিউ যদি হয় 80,160 কী করে পেয়েছি না 50% অফ দি ডিভিজিবল প্রফিট, অফ 50% অফ দি ডিভিজিবল প্রফিট যেটা পাবো, রেসিডুয়াল প্রফিট যেটা পাবো, অফ রেসিডুয়াল প্রফিট যেটা পাবো সেটা করে দেখলাম যে এটা হয়েছে মেবি, এটা আমি একটু পরে কী করে বেরোচ্ছি সেটা একটু পরে দেখাচ্ছি, এটা পরে দেখাচ্ছেন এখনই দেখে নেবো। 80,660 হলো। তাহলে আমি বেশি দিয়ে রেখেছি না কম দিয়ে রেখেছি? বেশি দিয়ে রেখেছি, মানে এক্সেস পেড, মানে এক্সেস পেড, এক্সেস পেড মানে প্রিপেড। এক্সেস পেড মানে কি বললাম বলো? প্রিপেড। এক্সেস পেড মানে কি? আর প্রিপেড মানে কি? অ্যাসেট। তখন এর নাম দিলাম ডেফার্ড ট্যাক্স অ্যাসেট। কি বললাম বলো? মজার গল্প কি না? তাহলে এটা কত টাকা ফিগার হলো? 4130। এখন দেখলাম যে এটা করে 50% নয়, সরকার এখন দারুণ বুদ্ধি করেছে। সরকার কি করেছে? এটা 80% ট্যাক্স, 60% ট্যাক্স করে দিয়েছে। তাহলে আমার কাছে এক্সট্রা হয়ে যাবে না? এখন দেখা গেল কোনো কারণের জন্য এখানে আমার 85,000 রুপিস ট্যাক্স পেয়েবল হচ্ছে। ট্যাক্স যে প্রভিশন করা হচ্ছে সেটা কি পেয়েবল প্রভিশন কত হলো? তখন তোমার কাছে শর্টফল হয়েছে। বল এখানে তোমার কি হয়েছে বলো? শর্ট পেমেন্ট আছে, এটাকে বলি শর্ট পেমেন্ট আছে ট্যাক্সে। ট্যাক্সে अगर শর্ট পেমেন্ট হয় ইট ইজ নাথিং বাট ইউর আউটস্ট্যান্ডিং, বাট নাথিং বাট ইউর আউটস্ট্যান্ডিং ডেফিনেটলি একটা লাইবিলিটি হয়। তখন ওর নাম দেবো ট্যাক্স লাইবিলিটি, এরকম লিখবো না, কি লিখবো? ডেফার্ড। তো ওরা বেশি বড় বড় কথা বলে এত কিছু শিখিয়েছিল, আমরা এর সর্বনাশ করে দিয়েছি। সর্বনাশ ট্যাক্সই বলো, বিউটিফুল। কতটা কিतना है कहानी खत्म? वाओ फाइन। হ্যাঁ নেক্সট এই যে ভাই 80,160 এলো, এটা কি করে বেরোলো এখন তো দেখায়নি। তখন তুমি দেখো তোমার কাছে আরও কিছু পয়েন্ট আছে, দ্যাট পয়েন্ট ইজ দেয়ার, ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট থিং। এই পাতায় যেটা করছি, হ্যাঁ আমার কাছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস হেডের আন্ডারে, ওরা জেনারেল রিজার্ভ বলে একটা ফিগার দিয়েছে ব্যালেন্স শিটে। দেখ ব্যালেন্স শিটে জেনারেল রিজার্ভ আছে 5% বলেছিল না? দেওয়া নেই জেনারেল রিজার্ভ? না সেরকম কিছু না। ও আচ্ছা ঠিক আছে, 5% ট্রান্সফার করতে বলেছে। আর এটা হচ্ছে কি বল? তাহলে আমার দরকার ছিল যে 860 রুপিস কী করে 160 রুপিস কী করে এলো। তাহলে ভাই আমি এটা বার করতে গেলে তোমায় প্রফিট বার করতে হবে না কী করতে হবে? তার প্রফিট বার করার জন্য আমরা এই যোগ বিয়োগটা কমপ্লিট করবো, রাইট? যোগ বিয়োগ কমপ্লিট করে এটার সঙ্গে এটা যোগ দেখতো সব মিলেছে কিনা। টোটাল রেভিনিউ তাহলে কত দাঁড়ালো? 11,57,220 টাকা। এই হলো টোটাল রেভিনিউ। বল 200 টাকা কেন? কি জানি কি করে কোথায় 200 টাকা করে জানো? মানে তো 220 হবে, 220 হবে। ও 220 হবে, ওসব বললে হয় না। তারপর এক্সপেন্সেসগুলো যোগ করলে কত হয়েছে? এক্সপেন্সেস যোগ করে আপনার হচ্ছে 9,96,900 রুপিস এক্সপেন্সেস। এটা বিয়োগ করলে খরচা কত হয়েছে? 16320। প্রফিট কত হয়েছে? 160 320। এর উপরে 50% করো, 80,160 বেরিয়ে গেল 80,000। ঠিক আছে কিনা কি জানো বলো? 160 320। এটা 50% করলে কত হবে? 80,160। যে 80,160 ওখানে পেয়েছিলাম সেটা কি করে পেয়েছি এখন বোঝা গেছে। এখন এর আরও পড়ে আছে 160 টাকা, এই টাকা প্রফিট ওর পড়ে আছে, রাইট? তো তোমার যা প্রফিট হলো ট্যাক্স হলো তাহলে 80,160, ক্লিয়ার? এই যে ট্যাক্স হলো 80,160, এটা একবার যাবে না দুবার যাবে? ট্যাক্স তো একবারই যাবে, দুবার যাবে। দুবার যাবে। এটা তো আমি বানালাম না এখন, ট্যাক্স 50% তো আমি বানালাম। সেইটাই আমার কাছে ওই রেভিনিউ স্টেটমেন্টে ওই যে সারপ্লাস ক্যারি টু রেভিনিউ সেখানে নিয়ে গিয়ে মানুষ, ক্লিয়ার? তাহলে বল এখানে কি হলো? এখানে তাহলে আমাকে একটা স্টেটমেন্ট বানাবো যেটা কিছুতেই ওর ভেতরে হয়ে যাবে না। আর সেই স্টেটমেন্টটা হচ্ছে এরকম যে তোমার কাছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস হেডের আন্ডারে রিজার্ভ অ্যান্ড
এই হেডের আন্ডারে একটা রিজার্ভ থাকে, একটা পিএল থাকে, একটা রিজার্ভ থাকে, একটা পিএল থাকে। রিজার্ভের কোনো ওপেনিং ব্যালেন্স আছে? না 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 নেই। না রিজার্ভের কোনো কোনো ওপেনিং ব্যালেন্স নেই ওপেনিং ব্যালেন্স নেই। না শুধু ট্রান্সফারটা দিয়েছে ঠিক আছে, চলো এসে একটা এসো রিজার্ভ। রিজার্ভের ওপেনিং ব্যালেন্স প্লাস ট্রান্সফার দিয়ে আমার কাছে এখনকার ব্যালেন্স থাকবে, রাইট? আমাকে বলেছে ট্রান্সফার করো 5% অফ ইওর প্রফিট। তার প্রফিট এই মাত্র বেরিয়েছিল কত বলো? 4008 টাকা 80,160 টাকার উপরে তুমি 5% বানাও, কত টাকা হবে আনসার? 4008 টাকা 40 4008 এই টাকাটা হলো রিজার্ভ। এবার বলো পিএল এর কোনো ওপেনিং ব্যালেন্স দিয়েছে? হ্যাঁ আছে কোথায় দিয়েছে? এই তো দিয়েছে, এইদিকে দেওয়া 8640 টাকা। এটা আমরা টপকে গেছি। ও এখন এটা দেখিনি। আচ্ছা ঠিক আছে, এসো এবার তুমি পিএল এর আন্ডারে যাও। এর ওপেনিং ব্যালেন্স কত ছিল? 38640 30, 8640 রাইট? এখানে সারা বছরে কোনো প্রফিট করেছো তোমরা? হ্যাঁ 160 জীবনে কোনদিন প্রফিট করেছো বলো? আচ্ছা, প্রফিট ফর দ্য ইয়ার, প্রফিট ফর দ্য ইয়ার 1 লাখ প্রফিট, স্যার এটা 640 হ্যাঁ এটা 640 আচ্ছা 640 38 640 38640 40 কি হচ্ছে বলতে যেমন 640। আচ্ছা প্রফিট ফর দ্য ইয়ার ইয়ার কত আছে? 160 320 160 320 এই তো এইটাই, না না এটা 160, হ্যাঁ যেটা মোট প্রফিট যেটা বেরিয়েছে 320। এখানে যদি আসি এখানটা বসিয়ে দিতাম না, তাহলে মাইনাসগুলো দেখাতে পারতাম না, ডবল এফেক্টও দেখাতে পারতাম না। বলো এখান থেকে আমরা কি করলাম? এর টোটাল করলে কত হলো? 198 198 960 960। এখান থেকে কি বিয়োগ করবো? প্রভিশন কিসের প্রভিশন? যেটা Provision for tax. ফর দ্য ইয়ার যেটা হচ্ছে ফর ট্যাক্স, তাই না? আমরা ট্যাক্সের হিসেব করেছিলাম 80,160 টাকা। 80,160 টাকা মাইনাস করলাম, আর কি বিয়োগ করবো? 1,18,000 এটা পরে করছি 1,18,800। এখান থেকে আমি আবার একটু আগে কি বিয়োগ করেছিলাম? রিজার্ভে যেটা নিয়ে পেলাম, এটা আকাশ থেকে পেয়েছিলাম নাকি? পিএল এর পেট কেটে বার করেছি, পিএল এর, তাহলে পিএল এর পেট কেটে এটা বেরোচ্ছে যে এটা হলো রিজার্ভ, ট্রান্সফার টু রিজার্ভ। হ্যাঁ, ট্রান্সফার রিজার্ভ কত? 4008। এখন হাতে কত পড়ে আছে? 114,792 এটা এই দিকে ও এটা এখানে 114,792। তাহলে তোমার ছিল প্রথমে রিজার্ভের টাকা, তারপর এই টাকাটা এলো পিএল, কুল মিলাকর তোমার রিজার্ভ সারপ্লাস এর আন্ডারে কত টাকা পড়ে আছে? 1,18,800। 1,18,800। এটা কোথায় যাবে? এটা ব্যালেন্স শিটে চলে যাচ্ছে, এটা উঠতে ব্যালেন্স শিটে যাচ্ছে। ব্যালেন্স শিটে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এর আন্ডারে, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এর আন্ডারে আমি এখানটা বেকার করেছিলাম, এটা এত ছোটোর মধ্যে করা যেত না, ওই জন্য ওখানে করলাম। কত হলো? 1,18,800 টাকা। ফাইন, একদম ক্লিয়ার। অঙ্কের মধ্যে আর কিছু পড়ে আছে? না শেয়ার ক্যাপিটাল আছে, খালি শেয়ার ক্যাপিটাল পড়ে আছে। শেয়ার ক্যাপিটাল শিডিউল করতে হবে। শেয়ার ক্যাপিটাল শিডিউলের মধ্যে তোমার কাছে যেটা আছে সেটা হচ্ছে অথরাইজড ক্যাপিটাল। খুব কম পক্ষে হলো এইটুকু লিখবে। হ্যাঁ, অথরাইজড ক্যাপিটাল 10 লাখ টাকা, আর তার তলায় লিখবে ইস্যুড অ্যান্ড সাবস্ক্রাইব ক্যাপিটাল। কলসিন এরিয়া থাকলে কলসিন অ্যাড ফরফিচার এস কলসিন এরিয়া, হ্যাঁ ফরফিটেড শেয়ারস অ্যাড করবে। আর তাহলে ট্রায়াল ব্যালেন্সে যদি ফরফিটেড শেয়ারস বলে কিছু লেখা থাকে সেটাকে অ্যাড করবো, আর কল সিনিয়র থাকলে সেটাকে লেস করবো, মনে থাকবে? ইস্যুড 40,640 শেয়ারস, এটাকে আন্ডারলাইন, এটা ডাবল লাইন করে দেবে, দিয়ে তুমি কি করবে? 44 লাখ, তাই তো? এখানে আছে 40,000 শেয়ারস, চলো তাও সেটাই তো। তারপর আধার কার্ড লাইবিলিটিস যেটা আউটস্ট্যান্ডিং গুলো ছিল, আউটস্ট্যান্ডিং গুলো যেগুলো ছিল আধার কার্ড লাইবিলিটিস, ওসিএল আন্ডারে কি পড়ে আছে? ও এখানে দুটো আউটস্ট্যান্ডিং আছে, এটা একবার করেছি মাত্র। সরি বাবা, এটা তখনই উচিত ছিল। আউটস্ট্যান্ডিং ওয়েজেস এন্ড আউটস্ট্যান্ডিং স্যালারি কত টাকা ছিল রে? 1890 আর 1200। একটা ছিল 1890, একটা ছিল 1200। একটা হচ্ছে 1890 আর 1200 যোগ করলে কত হয়? 3090। 1890 আর 1200 যোগ করলে 3090, রাইট? একবার মেনে নাও, আমার এখানে লাইব্রেরি সাইডে
মানি রিসিভ ওয়ারেন্ট কিছু নেই, এনসিএল এর মধ্যে যা যা ছিল আদার লং টার্ম প্রভিশনসের মধ্যে কিছু নেই নাকি? নেই স্যার। হ্যাঁ নেই স্যার। নেই। আচ্ছা এসটিবি শর্ট টার্ম বড়োইং কিছু নেই, ট্রেড পেয়েবল তো দিয়ে দিয়েছি, আদার কারেন্ট আদার থিংস আর ওকে। শর্ট টার্ম প্রভিশনসের মধ্যে কিছু নেই, নীল হ্যাঁ শর্ট টার্ম প্রভিশনের মধ্যে কিছু নেই। এখানে অশান্তি হচ্ছিল ভাই। আমরা তো ডিভিডেন্ড দেবো বলেছিলাম, কত টাকা দিয়ে রেকমেন্ড করেছিল? প্রপোজ করেছিল 15% বলে। 15%. এই প্রপোজ করলে কারোর কোনো লাভ হয় না। না দেখলে আমি এখনো পর্যন্ত দেখেছি কেউ কাউকে যখন কিছু প্রপোজ করেছে কোনো লাভ হয়নি। আমি অনেককে অনেক কিছু বলে দিয়েছি, জানিস তো, তোকে এই দিয়ে যাবো, ওখানে বেড়াতে নিয়ে যাবো, এখানে নো প্রপোজারের কোনো দাম নেই, ফাইন। সেই জন্য এটা বেনিফিট আসবে না, একদম বেকার দিয়ে প্রপোজারের দাম নেই, তাই বেনিফিট আসবে না, বোঝা গেছে? আজকে বুঝলাম আজকে বুঝলাম। হ্যাঁ এটাই জন্যই তো ওরা আমার কাছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 যখন বানাচ্ছিল না এনডিএস, আমি না এসো তোমাকে বলি রেকমেন্ড করেছে। আরে এরকম কত রেকমেন্ডেশন আমি করিয়ে ছাত্র পার করে দিলাম। বলো বলো 638 কত? 638 638 610 610 হচ্ছে লাইব্রেরি সেট ওটা। চলো ব্যালেন্স শিটটা একবার দেখে নিই। ব্যালেন্স শিটে দিস আর অল মাই পিপি। 287 হ্যাঁ ইনটেনজিবল অ্যাসেটসের মধ্যে কিছু নেই, নেই। সিডব্লিউআইপি কিছু নেই, পেপার ট্যাক্স ছিল হ্যাঁ Deferred tax নন কারেন্ট অ্যাসেটস, নন কারেন্ট অ্যাসেটসের ইনভেন্টরিজের মধ্যেও ইনভেস্টমেন্টও কিছু নেই। নেই। ডেপার ট্যাক্স অ্যাসেট তো ছিল আমার কাছে, এই তো ফিগারটা দেখাচ্ছি আমি। ইউ হ্যাভ 84,000 পেইড, 290 290. নাও নাও 80,000. 80,160 হয়েছিল, তো তোমার কি না প্রিপেড। অ্যাকচুয়ালি ডেপার ট্যাক্স অ্যাসেট ইজ প্রিপেড ট্যাক্স অ্যাসেট। কি বললাম? Deferred taxes is prepaid tax. বলো বলো বলো। Deferred tax ডেপার ট্যাক্স অ্যাসেট মানে প্রিপেড ট্যাক্স অ্যাসেট। পাক্কা বলো, কত টাকা লিখলাম? 4130. 4130 করলে এবারে স্টকের ক্ষেত্রে ক্লোজিং স্টক নিয়েছো, ট্রেড রিসিভেবলস নিয়েছি, ক্যাশ অ্যান্ড ক্যাশের মধ্যে ক্যাশ অ্যান্ড ব্যাংক দু রকম ছিল, যোগ করে বসিয়ে দিয়েছি। এটা যোগ করে কত হবে? 638 610। এখন আর একটাই মাত্র কথা পড়ে আছে, যেটা রেকমেন্ড করেছি, যেটা প্রপোজ করেছি, সেটা আমার কোথাও না কোথাও দেখিয়ে রাখতে হবে। তখন এখানে আমরা একটা নোটস বিলো লিখবো, নোটস। ओके এটা হচ্ছে দিস ইজ মাই নোটস টু দ্য ব্যালেন্স শিট। इसमें क्या लिखा है এটা একবার দেখে নাও। হ্যাঁ কি লিখছি এখানে দেখে না যাক। প্রপোজড ডিভিডেন্ড ইজ দ্য ডিভিডেন্ড recommended by the board of directors but yet to be approved by the shareholders at AGM. এটা এখনো AGM এর এটা পাসও হয়নি, শুধুমাত্র রেকমেন্ড করে ছেড়ে দিয়েছি। As per accounting standard 4 revised format, proposed dividend should not be recognized as a liability in the balance sheet. Such dividend should be disclosed in the notes to the financial statement. Fine? আর বড় দরকার আছে? This is more than sufficient, কারণ ভিডিও প্রচুর লম্বা হয়ে যাচ্ছে। পাক্কা 47 মিনিটস ওভার। বলো এখানে কি করলাম তাহলে? প্রপোজড ডিভিডেন্ড বলে দেখিয়ে রাখবো। প্রপোজড ডিভিডেন্ড PRO POSED প্রপোজড ডিভিডেন্ড কত পার্সেন্ট দিতে বলেছিল? 15%. কত? 15% অফ ইওর শেয়ার ক্যাপিটাল, অফ শেয়ার। Share capital. এটা যেন ভুলিস না, হ্যাঁ, শেয়ার ক্যাপিটাল 4 লাখ রুপিস ছিল, তাহলে কত টাকা হবে? 460,000 টাকা, হ্যাঁ। 6,000 টাকা, 60,000 টাকা। হ্যাঁ 60,000 60,000 টাকা। টাকা। এটা শুধুমাত্র প্রপোজ ডিভিডেন্ড বলে লিখে রাখবে, এর থেকে বেশি কিছু বলবে না। ওই প্রপোজ ডিভিডেন্ড অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 4 অত কিছু লেখা দরকার নেই। দিস ইজ সাফিসিয়েন্ট যে তুমি জেনে নাও কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী করেছি, বাট আমার স্ট্যান্ডার্ড আমি জানি, তোমাকে কেন জানাতে যাবো, রাইট? একদম। চলো দিস ইজ দ্য সাম। এখন যেটা দেখাচ্ছি সেটা অঙ্ক শেখানোর জন্য না, বরং অঙ্কটা টোকার জন্য। স্ক্রিনশট নাও এটা, আর আমরা মনে করলাম যে এটা কমপ্লিট লেভেলে টোকে ফেললাম, রাইট? আবার বলি এইটা পর্যন্ত একটা স্ক্রিনশট নেওয়া হলো। ইয়েস বলো কি হলো না? হয়ে গেছে। এবার এটা একটা স্ক্রিনশট নিয়ে বাকিটা করলাম। এটা গেল পিএল, এটা হলো লাইবিলিটি সাইড অফ ব্যালেন্স শিট। Balance sheet. দেন আমি অ্যাসেট সাইড Asset side আর of balance অ্যাসেট sheet. সাইড অফ ব্যালেন্স শিট দেখছি এদিকটায়, আর একটুখানি নোটস আছে সামান্য, সেটা এখানে আছে, রাইট? স্ক্রিনশট ইজ ওভার, দেন ইউ টেক দিস স্ক্রিনশট, দ্য থিম ইজ ওভার। Thank you, sir. অঙ্কটার জন্য আবার দরকার আছে